ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন জেডএসআর নিবেদিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইশরাত জাহান। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন। আপনাদের দুজনকেই জানাচ্ছি স্বাগত আজকে সম্প্রসারণে। আমরা আলোচনা শুরু করতে চাই। শুরুতেই নুরুল হুদার পরে সাবেক সিসি কাজী হাবিবুল্লাহ আল গ্রেপ্তার হয়েছেন, এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। সবশেষ বিতর্কিত যে 3টা নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো করাতে যেহেতু তারা প্রধান ছিলেন, 3 কমিশনের দায়িত্ব পালন করেছিলেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, এর মধ্যে 2 জন গ্রেপ্তারও হয়ে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে এর আগে যেসব বিতর্কিত নির্বাচন আয়োজনে যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধেও একই আইনি পদক্ষেপ নেওয়া যায় কিনা বা নেওয়া হবে কিনা, নেওয়া উচিত কিনা। সাইফুর রহমান তখন আপনি যদি শুরু করেন। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো যে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, এখন কি ধারায় মামলা হয়েছে আমি তো জানি না, যে শপথ ভঙ্গের কথা সবাই বলছে এবং নুরুল হুদা সাহেবের আদালতে যে সওয়াল জবাব যেটা বিচারকের সাথে সেটা যেটা সংবাদ মাধ্যমে এসছে সেখান থেকে এই বিষয়গুলো দেখা যাচ্ছে যে শপথ ভঙ্গের প্রশ্নটা সেটা তো এটার একটা আইনি জটিলতা আছে শপথ ভঙ্গের। কারণ হলো শপথ ভঙ্গ হলো যখন মানে কর্মকালীন যেটা শপথ ভঙ্গের বিষয়টা থাকে। তো এখন কোন ধারায় মামলাগুলো হচ্ছে আমি ঠিক জানি না, কিন্তু নৈতিকভাবে তারা জবাবদিহি করতে বাধ্য, এই বিষয়ে কোনো ভিন্নমত নাই। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো আপনি যেটা বলছেন যে এর আগেও তো বিতর্কিত নির্বাচন হয়েছে। এটা বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশ অনেক বিষয়ের মতো নির্বাচন ব্যবস্থাও ঠিক করতে পারে নাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটা মাঝখানে চালু হয়েছিল, কিন্তু সেটারও নানান মানে যেটাকে বলা হয় যে এদিক সেদিক করা, এদিক সেদিক করে নিজের কোলে ঝোল টানার যে চেষ্টা, সেটা কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময়ে। ফলে ওই ব্যবস্থাটাও কিন্তু বিতর্কিত হয়ে পড়েছিল। যদিও এটা সংশোধন করে হয়তো সামনে আসবে, কিন্তু কতটুকু এফেক্টিভ হবে আমি সন্দিহান। তো সেই হিসেবে বিতর্কিত নির্বাচন আমাদের প্রায় নিয়তির মতো আমাদের মানে পেছনে লেগে আছে সেটা। এবং সামনের দিনগুলোতে যে ইভেন যে আগামী যে নির্বাচনের কথা বলা হচ্ছে, সেই নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে এইটা নিয়েও আমার মধ্যে সন্দেহ আছে। এবং ইতিমধ্যে আলোচনা উঠছে যে সেটা কেন একটু শুনি তাহলে। সেটা কারণটা হলো যে এখন আমি জাস্ট গত কয়েকদিনের ঘটনাগুলো বলি। আপনি এখানেই পড়লেন যে জামাত ইসলাম বলছে যে স্থানীয় নির্বাচন তারা আগে চায়, এটা হলো একটা কথা। এনসিপি বলছে এই নির্বাচন কমিশনের আন্ডারে তারা ইলেকশন যাবে না, এটা তারা একদম স্টেটমেন্ট দিয়ে বলেছে। এটা কেন? বিএনপির প্রতি হেলে আছে সেটা। আরেকটা প্রশ্ন আছে যে বিএনপি বলছে যে আমি তারেক রহমানের সাথে যে বৈঠকটা লন্ডনে যে বৈঠকটা হলো, সেই বৈঠকের পরে তারেক রহমান সাহেবের যে ওনার কোনো উপদেষ্টা বা ব্যক্তিগত কর্মকর্তা তার বরাত দিয়ে যেটা এসছে সেটা হলো যে বিএনপি মনে করে যে ডক্টর ইউনূসকে নির্বাচনের পরে রাষ্ট্রের কাজে লাগানো যাবে। সেই হিসেবে আপনি জানেন যে একটা সংবাদ মাধ্যমও এক ধরনের গুঞ্জনের মতো আছে যে রাষ্ট্রপতি হিসেবে ইউনূস সাহেবকে ইনস্টল করা সেটা। তো এটা কি করে সম্ভব? ওনার আন্ডারে ইলেকশন হবে, সেই ইলেকশনের পরে সরকার গৃহীত হওয়ার পরে সেখানে তিনি একটা পদ পাবেন, তো এটা কি করে সম্ভব হয়? এই যে কতগুলো ধোঁয়াশা সেটা বলছি, এটা তো একটা বিষয় আছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছেন যে উনি কোন ধরনের নির্বাচনের পরে সেটা তো একটা মহাকাব্য হবে যদি এই বিষয়ে আলোচনা করতে যান আপনি। ওনার যে বক্তব্য, ওনার যে সকাল দুপুর বিকাল এবং রাতের যে আলোচনা, এই মহাকাব্য হয়ে যাবে ওনার সবগুলো যদি একত্রিত করেন আপনি সেটা। আমি সেই আলোচনায় যাচ্ছি না, কিন্তু এটা সত্য যে এই বৈঠকে ফেব্রুয়ারির ইলেকশন নিয়ে ঠিক হয়েছে এবং আমরা ধরে নিচ্ছি যে এই সরকারের আন্ডারে ইলেকশন হচ্ছে। সেই বৈঠকের পরপরই বলা হয়েছে যে ওনাকে একটা সম্মান মানে রাষ্ট্রের কাজে লাগানো হবে সেটা। তো এখন আমি যেটা বলছি যে এটা তো একটা সাইড গেল, আরেকটা দিক হলো আপনার আমাদের এখানকার রাজনৈতিক যে বিন্যাস, রাজনৈতিক দলগুলোর যে বিন্যাস, সেখানে আপনি দেখবেন
যে বিএনপি, এনসিপি, জামাতে ইসলাম এবং আরও এই টাইপের যে দলগুলো আছে, তাদের যে ভোটার, তাদের যে সমর্থক, তাদের যে ভাষা যেটা ভোকাবুলারি, আমরা ওই ভোকাবুলারি দিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোকে বিচার করি। কে কোন লাইনে চিন্তা করে, কে কোন ধারায় রাজনীতিটাকে নিয়ে যেতে চায়। যেমন ধরুন, এই যে সংবিধানের মূলনীতি নিয়ে একটা তর্ক হচ্ছে ওখানে আপনি দেখবেন যে বামপন্থী কয়েকটা দল বর্তমান বিদ্যমান যে মূলনীতি আছে সেগুলো রেখে দিতে যাচ্ছে, আর সবাই এটার বিরোধিতা করছে। তার মানে কি, চিন্তার দিক দিয়ে একটা পার্থক্য আছে, বামপন্থী দলগুলোর সাথে তাদের পার্থক্য আছে, অন্যদের একটা সিমিলারিটি আছে। তার মানে হলো যে তাদের যে ভোটার যারা, তাদের সমর্থক যারা, তারা কিন্তু কাছাকাছি পর্যায়ের। আপনি এখন বাংলাদেশের যে রাজনৈতিক বিভাজন, সেই বিভাজনটা খেয়াল করেন যে একটা অংশের নেতা ছিল আওয়ামী লীগ নাই এখন, কিন্তু মানুষগুলো তো আছে, সেই ভোটারগুলোতে আছে। তো সেই ভোটারগুলোর কি হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সব রাজনৈতিক দলই এটা চিন্তা করছে, সেটা করছে। সেই ভোটারগুলো ধরেন ভোটে গেল না, হতে পারে তারা ভোট দিতে গেল না, তাহলে কি দাঁড়াবে ভোটের দিনের চিত্র? আচ্ছা, সাথে সাথে যেটা দাঁড়াবে, রাজনৈতিক যে ভারসাম্যের প্রশ্ন উঠবে। আমরা দীর্ঘ সময় ধরে এই দেশে ধানের শীষ ভার্সাস নৌকা এটাই দেখে আসছি। ধানের শীষের ক্যাম্প একটা, নৌকার ক্যাম্প আরেকটা, দুজনই কিন্তু জোটবদ্ধভাবে ইলেকশন করছে। আপনি দেখেন যতগুলো ফেয়ার ইলেকশন এখানে হয়েছে, প্রায় সবগুলোতেই কিন্তু জোটবদ্ধভাবে। 91 সালে বিএনপি জোট করে নাই, কিন্তু এক ধরনের একটা আন্ডারহ্যান্ড অ্যালায়েন্স ছিল বলে অনেকেই এটা মনে করে, সেটা যে কারণে সরকার গঠনের সময় সেটা আছে। তো এটার মধ্যে দোষের কিছু নাই, কিন্তু এই যে জোটগুলো কাজ করছে, ফাংশন করছে, তাদের পেছনে যে মানুষগুলো আছে সেটা। এখন একটা ক্যাম্প ধরুন বিশৃঙ্খল, আরেকটা ক্যাম্প অবধারিতভাবে মনে করবে যে আমি জিতব, তখন কি দাঁড়াবে? তখন বিএনপি কি পারবে তার ক্যান্ডিডেটদেরকে, অর্থাৎ সিঙ্গেল ক্যান্ডিডেট দিতে? এটা নিয়ে আমার সংশয় আছে। কারণ বিএনপি কিন্তু ইতিমধ্যেই, বিএনপির নেতৃত্ব একটা বলছে, মাঠ পর্যায়ের বাস্তবতা কিন্তু আর একটা বলছে। কারণ নানা ধরনের আপনি দেখতে নির্বাচনে আসে নাই। না, আমি শেষ করি, এটা বহিষ্কারের পর বহিষ্কার করছে। কিন্তু আপনি দেখেন বিএনপি কিন্তু অ্যাকশন নিতে কোনো ভুল করছে না, কিন্তু অ্যাকশন কি মাঠের যে পরিস্থিতি, যে সমস্ত অভিযোগগুলো আছে, সেই অভিযোগগুলো কি শেষ হয়ে গেছে? হয়ে যায় নাই। ফলে ইলেকশনে এমপি হিসেবে বলুন, চেয়ারম্যান হিসেবে বলুন, মেয়র হিসেবে বলুন, একাধিক ক্যান্ডিডেট দাঁড় হওয়াটা বিচিত্র কিছু না। কারণ সে জানে, এটা তো খুব স্বাভাবিক। হ্যাঁ, সে জানে যে কোনোভাবে সে যদি মাঠটাকে ম্যানেজ করতে পারে, অ্যাডমিনিস্ট্রেশনকে ম্যানেজ করতে পারে, যেটা অতীতে আমরা বিভিন্ন সময় দেখেছি, তাহলে তাকে কিন্তু কেউ ঠেকাতে পারবে না। তো তখন কি দাঁড়াবে? তখন মারামারি অবধারিত, সংঘাত, সহিংসতা অবধারিত। এই জন্য আমি বলছি যে এইটাও কিন্তু একটা উদ্বেগের বিষয়। সেটা অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, আপনি যদি আপনার বক্তব্য। ধন্যবাদ আপনাকে, এবং এতক্ষণ ওনার আলোচনা শুনছিলাম, দর্শকদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হলো, ওনার বক্তব্য আমি রীতিমতো আতঙ্কিতই বোধ করছি। বাংলাদেশে 1.5 দশক ধরে আমাদের যে একটা ব্যবস্থার থেকে উত্তরণের জন্য অনেক মানুষের জীবনের বিনিময়ে যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের পর বাংলাদেশ একটা নতুন গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণের দিকে যাচ্ছে। সেই উত্তরণে উনি কিন্তু অনেকগুলো হাইপোথেটিক্যাল বক্তব্য রেখেছেন এবং বলছেন যে আগামী নির্বাচন, এটা ওনার সংশয় আছে। এবং উনি যে ধরনের যুক্তিগুলো দেখিয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এগুলো সবগুলোই সবসময় বিদ্যমান ছিল। বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ যে গাছটা দাঁড় করাইলেও পাশ করবে, সেই রাজনৈতিক দলের অনেক প্রার্থী ছিল, অনেক প্রার্থী মাঠে থেকে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে, দল নমিনেশন দিয়েছে, শেষ পর্যন্ত না করতে পেরে এই দেশের বাস্তবতাই আওয়ামী লীগে দেখেছি যে উন্মুক্ত করে দিয়েছে, আমি ডামি যেগুলো হয়েছে আমাদের সব বাস্তবতায়। এইটার থেকেই এই দেশের মানুষ উত্তরণের একটা লক্ষ্য নিয়ে এই একটা জুলাইয়ের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মধ্যে একটা পরিবর্তিত পরিস্থিতি আসছে। এখন বাংলাদেশে আগামী নির্বাচন, তারপরে বাংলাদেশের সংস্কার, এগুলো নিয়ে ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক হচ্ছে, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক মতবিরোধ হচ্ছে, এবং মতবিরোধ থেকে আস্তে আস্তে আলোচনার মধ্য দিয়ে এই মতবিরোধটা কমেও আসছে।
তো এখন আমাদের কথা হচ্ছে যে বাংলাদেশে আগামী একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনে যে বক্তব্যটা এতক্ষণ বলছেন যে উনি খুবই আশঙ্কিত হয়ে গেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পরবর্তীতে রাষ্ট্রের কাজে লাগানোর কথাটার মধ্য দিয়ে একটা অন্য ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে আলোচনা। বাংলাদেশের আপনি দেখেন যে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ একবার হয়েছিলেন, তাকে কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে আবার কিন্তু সবাই ঐক্যমত্যে এসে তাকে বিচারপতি হিসাবে ফিরিয়ে নেওয়া হয়েছে। তিনি যথানিয়মে বিচারপতি হিসাবে দায়িত্ব তার কার্যকাল শেষ করেছেন। আওয়ামী লীগের প্রার্থী হিসাবে তিনি আবার রাষ্ট্রপতি হয়েছেন। অনেকগুলো দৃষ্টান্ত আমাদের সামনে এখন আছে। এখন আমরা যেটা বলছি যে গত কয়েকদিন ধরে আমাদের রাজনীতিতে অনেক গুজব হচ্ছে, অনেক কথা হচ্ছে, কিন্তু যদি এটা আমরা সবসময় দেখেছি এই ধরনের কথা হচ্ছে। মাঠ পর্যায়ে বিরাট খারাপ অবস্থার মধ্যে বিএনপি আছে, তাদের দলীয় নেতাকর্মীদের সামলাতে পারছে না, তাদের মধ্যে হচ্ছে, এই বাস্তবতা আমাদের সবার সামনেই আছে। কিন্তু বাংলাদেশে একটা নির্বাচনী ব্যবস্থার দিকে বাংলাদেশ হাঁটছে এবং নির্বাচন হবে। জামাতে ইসলামী এই ফেব্রুয়ারির নির্বাচনের কথা বলেছে, জামাতে ইসলামীর আমির বলেছে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের জন্য উপযুক্ত। যখন বিএনপি খুব কঠোরভাবে অবস্থানে ছিল যে আমরা ডিসেম্বরেই নির্বাচন হবে, ডিসেম্বরের বাইরে গেলে আমরা নির্বাচন মানব না। কিন্তু একটা বাস্তবতাতে তারা উপলব্ধি করেছেন যে আমরা একটা যে রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এখানে আসছি, এই অবস্থার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের জাতীয় স্বার্থে আমাদেরও ছাড় দিতে হবে এবং সেইটার মধ্য দিয়ে একটা সমঝোতা হয়েছে। সেই সমঝোতা কার্যকর হবে কিনা সেই প্রশ্নও করতে পারেন কেউ, আসছে। এবং এইটার পরিপ্রেক্ষিতে জামাত মনে করছে যে তাদেরকে বোধহয় রাজনীতির মাঠে প্রথম থেকে তারা যে অবস্থানটি তৈরি করেছিল, বিশেষ করে সরকারের সাথে তাদের সম্পর্কে, তারা একটু ইগনোর ফিল করছে, তারা প্রতিক্রিয়া দেখাচ্ছে। এই যে আজকে যেটা বলছে যে বিএনপি বলছে জাতীয় নির্বাচন, জামাতে ইসলামী বলছে কি নির্বাচন, স্থানীয় নির্বাচন। এইটা তো আজকে গত 6 মাস ধরেও শুনছি। ইলেকশন কমিশন এবং সরকার এই ব্যাপারে তাদের অবস্থানের কথা ইতিমধ্যে বলে দিয়েছে যে জাতীয় নির্বাচনের স্বার্থে এখন তাদের নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই এবং সেটা মেনে নিয়েই তারা কথা বলেছিলেন এবং প্রতিদিন দাবি করছেন। দাবি তো সবাই করবে, রাজনীতির একটা কৌশল আছে যে সরকারকে চাপে রাখা, প্রতিপক্ষকে চাপে রাখার জন্য নতুন নতুন তারা দাবি উত্থাপন করে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু একটা জায়গায় যেতে হয়। আজকে আপনি হয়তো ঐক্যমত্য কমিশন নিয়ে আলাদা করে কথাও বলতে পারেন, তো সেই জন্যই আমি এটা একটু আপনি একটু করে যদি বলেন যে দুইজন সিইসি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন, সাবেক সিইসি। জি জি, আমরা যেটা দেখেছি যে একটা মামলার পরিপ্রেক্ষিতে ওনারা গ্রেপ্তার হয়েছেন, এমনিতে স্বপ্রণোদিত হয়ে সরকার গ্রেপ্তার করেনি। যদিও এই 3 জনের বিরুদ্ধে বা এই গত 3টি নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই দেশের মানুষের খুব বড় রকমের অভিযোগ আছে যে বাংলাদেশে তারা মনে করেন যে এই যে 24-এর যে অবস্থাটা তৈরি হলো, এই 24-এর অবস্থা তৈরি হওয়ার পেছনে ধারাবাহিকভাবে তাদের একটা ভূমিকা আছে। ধারাবাহিকভাবে তাদের একটা ভূমিকা আছে রকিব সাহেব এবং সিসি নুরুল হুদা এবং সর্বশেষ আমরা আজকে যিনি গ্রেপ্তার হবেন হাবিবুল আউয়াল, তাদের একটা রাষ্ট্রীয় একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্বভার গ্রহণ করে তারা অনেকটাই রাজনৈতিক দলের নেতাকর্মীদের মতোই আচরণ করেছেন এবং বাংলাদেশে সেই ধরনের নির্বাচন ব্যবস্থা, আগেও নির্বাচনে আমরা মনে করি যে বিতর্কিত নির্বাচন হয়েছে বাংলাদেশে, সেগুলোর কথা আসছে আর কি, যে আগেও বাংলাদেশের নির্বাচন হয়েছে। যে কোনো মানুষের অধিকার আছে যে বিএনপি মামলা করেছে, আরো বাংলাদেশে তো বহু মানুষ আছেন মামলা করতে পারেন, তাদের যদি মনে হয় যে এটা করার উচিত তাহলে করতে পারেন এবং সেই জন্য আইনানুগভাবে যদি কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে, আমি মনে করি সেই সুযোগটাও প্রয়োগ করার বা সেইটাও করার প্রয়োগ। এখন আপনি এই যে সিসি হাবিবুল আউয়াল, এর আগে নুরুল হুদার সাথে যে মামলা করা হয়েছে, মামলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হয়েছে, কিন্তু জামিনে ছাড়াও পেয়ে গেছে, জামিন পেয়ে গেছে না, আমি বলতেছি যে ওরা গ্রেপ্তার হয়েছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে তীব্রভাবে নিন্দা করি এবং আমি মনে করি যে কোনো আইনের ফাঁকফুকরে যেন তারা বের হতে না পারে, সেই ব্যাপারেও সরকার এবং রাষ্ট্রকেও দায়িত্ব নিতে হবে। সেইখানে নুরুল হুদা সাহেবের সাথে যা করা হয়েছে এটি কোনো বিবেকবান মানুষ গ্রহণ করতে পারে না। তিনি যদি অপরাধী হয়ে থাকেন, বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ওনার বাসায় গিয়ে ওনাকে ধরে পুলিশে সোপর্দ করা এটাও আমাদের কোনো নাগরিকের কাজ না। এটাও আমাদের কিন্তু এসছে যে পুলিশ সেখানে উপস্থিত হচ্ছে, সেটা তো আমরা দেখছি এবং সেটা বাংলাদেশের নতুন চরিত্র না তো পুলিশের। এবং আজকে যে পুলিশ এত ইমেজ সংকটে পড়েছে সেটা তাদের এই কৃতকর্মের জন্যই এরকম হয়।
তো আমরা এই যেটি বলছিলেন যে নুরুল হুদা সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে, 3 জনের হয়েছে, আরও অন্যরা যদি মনে করেন, মানুষ কেউ যদি মনে করেন তাদের বিরুদ্ধেও মামলা হতে পারে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা যদি নেওয়ার থাকে সেটি হতে পারে। কিন্তু এই মব জাস্টিসের নামে নুরুল হুদার মতো একজন বর্ষিয়ান মানুষের সাথে যে আচরণটি করেছে, যারাই করে থাকুক না কেন, দলগত পরিচয় থাকলে দলের অবস্থান থেকে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং আইনানুগ ব্যবস্থা সরকারের। জামিন হয়ে গেছে মানেই যে বিচার শেষ হয়ে গেছে তা না। এটা যদি জামিন যোগ্য অপরাধ হয়ে থাকে জামিন হতে পারে, কিন্তু এর মধ্য দিয়েও কিন্তু ন্যায় বিচার করা যেতে পারে এবং অপরাধের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এবং যদি এটি নেওয়া না হয় তাহলে আমরা মনে করি যে আইনের শাসন প্রতিষ্ঠার যে স্বপ্ন আমরা দেখছি সেটা হবে না। ওনাদের গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ডে গেছেন বা আরও যে আইনি প্রক্রিয়া যেগুলো আছেন সেইগুলোর মধ্য দিয়ে সম্পন্ন করবেন, সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু মব জাস্টিসের নামে আজকে আপনি দেখেছেন যে আপনার একটু আগে আপনি বলেছেন যে তারেক জিয়া আজকে তো আন্তর্জাতিক গুম নির্যাতন দিবস, সেটা নিয়ে আমি কথা বলবো। একটা ছোট্ট বিরতি নিয়ে আসতে চাই ডক্টর খান, ধন্যবাদ। জেডএস আরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও স্বাগত জেডএস আরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। এবার কথা বলবো ডক্টর খান যেটা নিয়ে কথা বলছিলেন যে আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসে বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি এই ধরনের হিংস্র উন্মাদনা মানবতা শত্রু বলেছেন, যা গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠার পরিবেশকে বিপন্ন করবে। এখন কথা হচ্ছে যে মব ভায়োলেন্স নিয়ে যে বলেছেন, মব ভায়োলেন্সকে সরকার থামাতে পারছে না নাকি সদিচ্ছা নাই? আপনার পর্যবেক্ষণ যদি বলেন। সাইফুর রহমান তখন আপনি যদি শুরু করেন। আচ্ছা, হ্যাঁ, আপনি খুব মানে সঠিকভাবে বিষয়টা আপনি পয়েন্ট আউট করছেন। প্রথমত এটা মব ভায়োলেন্স বা সহিংসতা বাংলায় যদি আমরা বলি, আমরা অবশ্যই লিখি সমকালে মব সন্ত্রাস। আর দ্বিতীয়ত আপনি যে এটার কারণটা, অর্থাৎ এটা যে অব্যাহত আছে, অব্যাহত থাকার পেছনে সরকারের সদিচ্ছাও কোনো একটা কারণ কিনা আপনি তো এই বিষয়টা বলছেন, আমি তা মনে করি। সরকার বন্ধ করতে চাইলে অবশ্যই বন্ধ করতে পারে, এটা নিয়ে কোনো ইয়ে নাই। কারণ পুলিশের যে ব্যর্থতা বা পুলিশের যে নিষ্ক্রিয়তা ইত্যাদি কথাগুলো বলে, পুলিশ কিন্তু অনেক ক্ষেত্রেই সক্রিয়। আপনি অন্য কিছু বাদ দেন, জাস্ট আপনি আন্দোলনগুলোর দিকে তাকিয়ে দেখেন। বিভিন্ন পেশাজীবীরা যে আন্দোলন করে তাদেরকে রাস্তা থেকে তুলে দেওয়ার ক্ষেত্রে পুলিশের কিন্তু সক্রিয়তার কোনো ঘাটতি নাই সেখানে। তাহলে মবের ক্ষেত্রে এটা হবে কেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা তো এটার কারণটা হলো যে একটা হলো যে সরকার গ্রিন সিগন্যাল দিচ্ছে না, বা তাদেরকে যে ইয়ে করা, আমরা যেটাকে বলি যে মানে এমবোল্ডেন করা বা এম্পাওয়ার করা, এই ক্ষেত্রে যেমন আপনি জানেন, আমি উদাহরণ দিলে বুঝবেন যে রাজনৈতিক সরকারগুলো যখন থাকে, আমরা আওয়ামী লীগের দীর্ঘ শাসনে আমরা দেখেছি একদম ইনস্ট্রাকশন ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে ওসিদের প্রতি, এসপিদের প্রতি, যে স্থানীয় এমপিদের কথা অনুসারে কাজ করতে হবে, চলতে হবে। ফলে যা হবার তা আমরা দেখেছি সেটা। এখন আপনি হয়তো এমপি নাই, রাজনৈতিক সরকার নাই, কিন্তু আরও বড় রাজনৈতিক সরকার এটা, কারণ তার নিজস্ব একটা রাজনৈতিক এজেন্ডা আছে এখানে। কাউকে প্রশ্রয় দেয়া, কাউকে মানে ঘায়েল করা, আঘাত করা, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা। তো ফলে এই যে মব ভায়োলেন্স যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটার ক্ষেত্রে আমি এই যে মিস্টার তারেক রহমান যে আজকে যে স্টেটমেন্টটা দিলেন, আমি এটাকে অত্যন্ত অ্যাপ্রিসিয়েট করি, অত্যন্ত সাধুবাদ জানাই। এবং আমি এটা প্রত্যাশা করব তাদের পক্ষ থেকে। গতকালও আমি দেখেছি, তার আগের দিনও আমি দেখেছি, বিএনপির কিন্তু স্ট্যান্ডিং কমিটির একাধিক নেতা বলেছেন যে বিশেষ করে নুরুল হুদার সাহেবের সাথে যে আচরণ হয়েছে, তারা কিন্তু শুধু নিন্দাই করেননি, তারা বলছেন যে আমাদের সংগঠনের কেউ যদি এটার সাথে যুক্ত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেটা
এই যে একটা অবস্থান, এই এইটা অবস্থান খুব গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি ধন্যবাদ সাইফুর রহমান তপন। অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে ওই ব্যাপারটাতে জানতে চাই, সেই সাথে আরেকটা প্রশ্ন জুড়ে দিই আমি, যে মব জাস্টিসের মতো এই ধরনের ঘটনাগুলো যদি এভাবে চলতে থাকে পরিণতিটা কি হবে তাহলে? দেখুন, আমি আগের অংশেও একটা বলেছিলাম যে আজকে সারা বিশ্বে যে আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস পালিত হচ্ছে, এবং এই দিবসটি পালনের একটা অন্যতম লক্ষ্য হচ্ছে যে বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে যারা সরকার পরিচালনার দায়িত্বে থাকেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকেন, তাদের রাষ্ট্রীয় সন্ত্রাস সহ বা নির্যাতন সহ বিভিন্ন যে ধরনের নির্যাতন, সেটার মানে প্রতি একটা বিরোধিতা বা সেটারকে প্রতিবাদ জানানোর অংশ হিসাবে, এবং সেখানে জনাব তারেক রহমান আজকে একটা বিবৃতি দিয়েছেন। আমি মনে করি এটা খুবই তাৎপর্যপূর্ণ। আজকে প্রখ্যাত সাংবাদিক শহীদুল্লাহ ফরাজি তিনি একটা কলাম লিখেছেন মানবজমিন পত্রিকায়, এবং সেটা মূলত এই সিইসির সাথে, ফরমার সিইসির সাথে যে ঘটনাটি হয়েছে সেটাকে, যে এটা শিরোনামটা পত্রিকায় বলেছে প্রতিহিংসার মানে কি বলবো যে চর্চা ও ন্যায়ের অন্ত্যেষ্টিক্রিয়া হিসাবে, প্রতিহিংসার নৃশংস চর্চা এবং ন্যায়ের অন্ত্যেষ্টিক্রিয়া হিসাবে এটি করেছেন। আমি খুবই এই বক্তব্যের সাথে একমত। বাংলাদেশে এই যে একটা পরিস্থিতি, পরিবর্তিত পরিস্থিতি, আমরা বাংলাদেশ গত ১.৫ দশকের বেশি সময় ধরে একটা রাষ্ট্রীয় সন্ত্রাসের মধ্যে, নিপীড়ন নির্যাতনের মধ্যে গোটা জাতি ছিল, এবং এই সন্ত্রাস বা রাষ্ট্রীয় নিপীড়ক যারা ছিলেন, এই পরিবর্তিত পরিস্থিতিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নামে এই যে মব জাস্টিস হয়েছে, সেটাও কিন্তু একটা বড় রকমের ক্রাইম। এই দেশের কোনো মানুষকেই, কোনো অপরাধীকে মানে তার নিজের হাতে বিচার করার অধিকার কাউকে দেয়নি। কিন্তু আমরা গত কয়েক মাসে এটি আমরা দেখেছি, এবং এটা একটা ভয়াবহ মানে বিস্তারও আমরা লক্ষ্য করেছিলাম। সাম্প্রতিক কিছুদিন আগে আপনি জানেন যে রংপুরে এই ধরনের একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এই যে এনসিপির নেতা সার্জিস আলমকে সেনাবাহিনী ডেকে তাকে সতর্ক করেছিল, এবং এরপরে সেনাবাহিনীর পক্ষ থেকে তারা একটা সাংবাদিক সম্মেলনে বলেছিল এই মব জাস্টিসকে কোনোভাবেই তারা প্রশ্রয় দিবে না এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে একটু হলেও আসার কথা যে আমরা গত ২-৩ মাস আগেও বা যে ধরনের পরিস্থিতি দেখেছিলাম, সেখান থেকে কিছুটা হলেও সংযত হয়েছে। এখন এই সংযত হওয়াটা একেবারেই মানে আরও এটা নিয়ন্ত্রণ করা সম্ভব, যদি পুরোপুরি না হলেও এটা আমরা নিয়ন্ত্রণ করা সম্ভব যদি সরকার এই ব্যাপারে যদি একটা কঠোর অবস্থানে থাকে। এবং একটু আগে উনি যেটি বলেছেন যে আমাদের দেশে সরকার, রাজনৈতিক দল, মানুষ সুযোগ পেলেই ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে। তো সেইখানেও আমরা যদি সরকারের যদি আমরা মনে করি যে তাদের প্রশ্রয় নেই, তাহলে সরকারকে প্রমাণ করে দেখাতে হবে তাদের কার্যক্রমের মধ্য দিয়ে যে এর পিছনে আমরা নেই। কিন্তু সরকারের কর্মকাণ্ডের মধ্যে যদি দিয়ে এটি প্রমাণিত না হয়, তাহলে আমি, আপনি বা উনি যদি এটা ভাবি যে এটা এক ধরনের সরকারের প্রশ্রয় হচ্ছে, মদদে হচ্ছে, তাহলে আপনার এটা সরকার আমাদেরকে এর জন্য দায় দিতে পারবেন না। কারণ ওনাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমরা এই ধরনের অপকর্ম, অন্যায়, অন্যায্য এটা করতে পারি না, কেননা এটা ন্যায় বিচারকে, মানবতাবাদকে মানে যে কর্মকাণ্ড যেগুলো আছে, সুশাসনকে বড় রকমের একটা প্রশ্নের মধ্যে ফেলে দিয়েছে। এবং আমি একটা শেষ কথাটা বলি, একটা রাষ্ট্রের মানে অপরাধীদের সাথে তার ন্যায় বিচারের জন্য রাষ্ট্র কি ধরনের আচরণ করে, এটার মধ্য দিয়েও কিন্তু একটা রাষ্ট্রের চরিত্রটা বোঝা যায়। আমরা মনে করি যে এই ব্যাপারে সরকার সতর্ক হওয়া দরকার। ধন্যবাদ ডক্টর খান। জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরেকটা বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও স্বাগত জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমার সঙ্গে স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং সাইফুর রহমান তপন। আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। এবার কথা বলতে চাই ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক হয়েছে আজকে, সেটা নিয়ে। সেখানে একজন 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারার বিষয়ে সব দল একমত হয়েছে, তবে এই বিষয়ে বিএনপি শর্ত দিয়েছে। আবার সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠনের বিষয়ে একমত হয়নি বিএনপি। এই যে ঐক্য দিন শেষে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য দাঁড়াবে কিনা, কি মনে হয়? সাইফুর রহমান তপন, আপনি যদি শুরু করেন। না, এটা তো মানে এই সরকারের অন্যতম প্রধান দায়িত্ব সংস্কারের যে বিষয়টা,
সেই হিসেবে তারা ঐকমত্য কমিশন মানে বিভিন্ন কমিশন গঠন করেছেন, ঐকমত্য কমিশন গঠিত হয়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে তারা পরামর্শ করছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে তারা একটা ঐকমত্য তৈরির চেষ্টা করছেন তারা। এখন এই ঐকমত্য তৈরি হওয়ার প্রত্যাশা তো মানে সবাই করবে সেটা। আর বিশেষ করে আপনি যে বিষয়টা বললেন যে প্রধানমন্ত্রী অর্থাৎ রাষ্ট্রের প্রধান যিনি নির্বাহী থাকবেন তার মেয়াদের যে বিষয়টা, এই বিষয়ে যেহেতু দীর্ঘদিনের আলোচনা আছে এটা নিয়ে, তো ফলে এটা নিয়ে যে যতটুকু ঐকমত্য হয়েছে তো এটাকে আপনার অ্যাপ্রিসিয়েট করতেই হবে সেটাকে। এটা হলো প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো যে এই যে সাংবিধানিক যে কমিশনগুলোর যে একটা কমিটি, হ্যাঁ, অর্থাৎ এটা নিয়োগের ক্ষেত্রে যে কমিটি ঠিক করে, প্রথমে তারা বলেছিল এটা কনস্টিটিউশন কমিশন নাম দিয়েছিল, সম্ভবত বিএনপির দিক থেকে এটা আপত্তি ছিল, পরে এখন নাম পরিবর্তন করেছে। তো এইটা কতটুকু ধরেন এই জিনিসটা কতটুকু কার্যকর হবে এইটা নিয়ে আমার সংশয় আছে। এটা নিয়ে ইভেন যে মেয়াদের যে বিষয়টা আপনি বললেন, এখানে প্রধানমন্ত্রী, স্পিকার অনেকেই থাকছেন না, অনেকে থাকছেন, কিন্তু আমি কেন বলছি বিষয়টা হলো যে রাষ্ট্র একটা জটিল একটা মানে প্রতিষ্ঠান রাষ্ট্র, এবং আপনি জানেন এখন তো এটা খুব ব্যাপকভাবে পরিচিত, ডিপ স্টেট কথাটা ব্যাপকভাবে পরিচিত, রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র থাকে সেটা। তো ফলে সবসময় একটা চেষ্টা থাকে আইনকে ফাঁকি দেয়া, এটা চেষ্টা থাকে। এই যে আমেরিকান রাষ্ট্রপতি যে ইরানে হামলা করলেন, এটা নিয়ে ওখানে বিতর্ক হচ্ছে যে ওখানে একটা ধারায় বলা আছে যে রাষ্ট্রপতি পারবেন কংগ্রেসকে উপেক্ষা করে, অর্থাৎ এড়িয়ে গিয়ে পারবেন, কিছু শর্ত দেয়া আছে। যদি এই পরিস্থিতি হয়, জাতীয় স্বার্থ বিঘ্নিত হওয়ার মতো মারাত্মক পরিস্থিতি, তাহলে রাষ্ট্রপতি সংসদের অনুমোদন নিতে হবে না বলা আছে। কিন্তু এটা ওবামা এটা করেছে, এটা ওরা করছে, এখন এটা বিতর্ক হচ্ছে ওখানে। আমেরিকার মতো জায়গায়, আমেরিকার মতো একটা রাষ্ট্রে যেখানে বলা হয়ে থাকে যে প্রতিষ্ঠানগুলো একটা দৃঢ়ভিত্তির উপর মানে দাঁড়িয়ে আছে, সেখানে যখন এই ধরনের ফাঁক ফোকর আবিষ্কারের প্রবণতা দেখি, তাহলে আমাদের মতো যেখানে একটা সুষ্ঠু নির্বাচন করাটাই মানে প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, এবং রাষ্ট্রের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠাই হলো আমাদের এখানকার রাজনৈতিক বা যে কোনো সরকারের একটা প্রধান প্রবণতা, সেই জায়গায় এটা কতটুকু ধরুন টেকসই হবে সেটা নিয়ে আমার সংশয় আছে। সেটা জি, ধন্যবাদ সাইফুর রহমান তপন। অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, আপনার পর্যবেক্ষণটা যদি বলেন। যে আজকে ঐকমত্য কমিশনের যে বৈঠক হলো, এবং এই বৈঠকের মানে আমরা একটা বড় দাগের যে একটা মতানৈক্য দেখেছিলাম, সেটা হলো যে পরপর 2 মেয়াদের প্রধানমন্ত্রী, বা এখন একটা মোটামুটি ঐক্যমত্যের দিকে যাচ্ছে যে 10 বছর একজন ব্যক্তি তার জীবদ্দশায় 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হবে না। বিএনপির পক্ষ থেকে আগে বলা হচ্ছে 2 মেয়াদ মানে পূর্ণাঙ্গ তো নাও হতে পারে সংসদের মেয়াদ, 6 মাস পরে কেউ প্রয়োজনে হয়ে যেতে পারে, আবার সে তার দল, হ্যাঁ, তো সময়টা উল্লেখ করে। তো সেখানে তারা একটাই শর্ত আরোপ করেছে যে এটা আমরা মানব যদি সরকার ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল বলে যেটি গঠন করতে মানে প্রস্তাবনা দিয়েছিল সেইটা যদি না থাকে। কিন্তু সেটা যে থাকছে না সেটা কিন্তু ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে, এবং আলী রিয়াজ সেটা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে আমরা এটা থেকে যে তারা মানে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি এই ধরনের একটা করা হবে, এবং সেইখানেও আগে যে কাউন্সিলের যে কাঠামোটা ছিল সেটা থেকেও পরিবর্তন করা হয়েছে। ফলে আমরা ধরে নিতে পারি যে এইখানে একটা ঐক্যমত্য আসবে। কিন্তু যেখানে এখন বড় একটা দ্বিমত আছে সেটা হলো রাষ্ট্রের মূলনীতি। আজকে 3টা বিষয়ই ছিল, আজকের আলোচনার 3টা বিষয় ছিল, 2টা বিষয়ে মোটামুটি একটা ঐক্যমত্যের দিকে আমরা দেখছি যাচ্ছে। কিন্তু আরেকটা বিষয় যেটা ছিল যে সেটা হলো রাষ্ট্রের যে নতুন আপনি একটা মূলনীতি, এবং এই মূলনীতির ক্ষেত্রে এখন বলা হচ্ছে সাম্য, মানবিক ন্যায় বিচার, সুশাসন, তারপরে ধর্মীয় স্বাধীনতা ও ধর্মীয় সম্প্রীতি, এই ধরনের কিছু। নিরপেক্ষতা নাই। বিএনপি বলেছে যে আমরা এটা
হ্যাঁ, মেনে নিতে পারি, কিন্তু এর সাথে পঞ্চম সংশোধনীতে কিছু বিষয় ছিল, সেই বিষয়গুলো এখানে বিবেচনায় নিতে হবে। আবার জামাত স্পষ্ট করেই বলেছে, জামাতের পক্ষ থেকে, যে এর সাথে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা এবং বিসমিল্লাহির রহমানির রহিম সেটা প্রতিস্থাপন করতে হবে। এইখানে একটা ভিন্নমত আছে। তো আমার ধারণা যে এই যে ভিন্নমত আলোচনার মাধ্যমে একটা একটা করে আমরা সমঝোতার দিকে যাচ্ছি, মূলনীতির ব্যাপারে যদি এই আলোচনাটা অব্যাহত থাকে, তাহলে আমি মনে করি যে মূলনীতির ব্যাপারেও একটা সমঝোতায় আসতে হবে, এবং এই সমঝোতায় আসার কোনো বিকল্প নাই। রাজনৈতিক দলগুলো যত কথাই বলুক, আমরা বলি যে তাদের কৌশলী অবস্থান থাকে, প্রতিপক্ষের উপর চাপ প্রয়োগের অবস্থান থাকে, তাদের নেতাকর্মীদের মানে সন্তুষ্টি বজায় রাখার চাপ থাকে, সেইগুলো বিবেচনায় করে, কিন্তু একটা পর্যায়ে যখন আলোচনাটা যদি অব্যাহত থাকে এবং সরকার যদি আলোচনার দ্বারটা উন্মুক্ত রেখে সবাইকে একটু স্পেস দিয়ে যদি এটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আমার ধারণা রাষ্ট্রের মূলনীতির প্রশ্নে এইখানেও একটা ঐক্যমত্য আসবে, এবং সেই ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের আগামী নির্বাচনের জন্য বা আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ, রাষ্ট্র সংস্কার, মেরামত বিশেষভাবে এগুলো করতে হবে। আরেকটা জিনিস এই কমিশনকেও মনে রাখতে হবে যে আপনি যাই করেন না কেন, আলটিমেটলি এই কাজগুলোকে বাস্তবায়নের জন্য একটা রাজনৈতিক সরকারের কাছেই যেতে হবে, একটা পার্লামেন্টের কাছে আপনাকে যেতে হবে, এবং পার্লামেন্টে যারা স্টেক হোল্ডার হবে তাদের মতামত, তাদের চিন্তা ভাবনাকে যদি আপনি একেবারেই আমলে না নিয়ে নিজেদের মতো কিছু করতে পারেন, আলটিমেটলি সেটি যিনি একটু বলছেন যে আমার সংশয় আছে, এই সংশয় কিন্তু থেকে যাবে। ফলে আমরা এখন পর্যন্ত যে প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে, আমরা আশাবাদী হতে চাই। এইখানে রাজনীতিবিদদেরও ছাড় দিতে হবে, এবং সরকারের যারা দায়িত্বশীল আছেন তাদেরকেও দেশের মানুষের কথা, রাজনৈতিক দলগুলো তো এক ধরনের প্রতিনিধিত্ব করেন, যে কোনো দলই হোক, তার সমর্থন যাই হোক না কেন, তারা কিন্তু একটা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন, সেই তার মাধ্যমে জনগণের যে বক্তব্যটাই আমরা মনে করি যে সেখানে উপস্থাপিত হয়। তো ফলে এই বিষয়গুলো যদি আমলে নিয়ে আমরা যদি অন্ততপক্ষে একটা মিনিমাম সমঝোতার দিকে যেতে পারি, সেটাই আমাদের সকলের কাছে কাম্য হবে, এবং আমরা আশা করছি যে এই পর্যন্ত অচল অবস্থা কিন্তু আপনি দেখেন গত এক মাস আগে যে রাজনৈতিক সংকট আমরা মনে করেছিলাম, সেটা থেকে কিন্তু কিছুটা হলেও উত্তরণ করা কিছুটা, কিন্তু বড় দলগুলো এখনো বেশ কিছু বিষয়ে এখনো জি একেবারে বিপরীতমুখী অবস্থানে। তো সেই জায়গাটায় নির্বাচন, রাজনীতি এগুলো নিয়ে অনিশ্চয়তা আছে কিনা, ছোট্ট করে যদি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মৌলিক প্রশ্নগুলোতে তাদের মধ্যে মতপার্থক্য আছে, মতভিন্নতা আছে, সেইগুলোর আপনি ধরেন এই প্রধানমন্ত্রী নিয়ে গত 2 দিন আগেও কিন্তু আমরা অন্য একটা টক শোতে আমরা অচল অবস্থার কথা বলেছিলাম যে সেটা হচ্ছে। তো আমরা দেখব যে এখন আপনি এইগুলো নিয়ে যত ভিন্ন মত বজায় রাখেন, আমাদের নির্বাচনী ব্যবস্থা বাধাগ্রস্ত হবে, নির্বাচন বাধাগ্রস্ত হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ হয়তো নির্বাচনটা একটু বিলম্বিত চায়, কিন্তু আলটিমেটলি সবাই তো নির্বাচন চায়। ফলে এই নির্বাচনী পরিবেশটা তৈরি করার জন্য তাদের একটা ঐক্যমত্যে নিজেদের মধ্যে আসতে হবে, কিছুটা ছাড় দিতে হবে, কিছু গ্রহণ বর্জনের মধ্য দিয়ে। যে আমরা যদি এত আলোচনার তো কোনো দরকারই নেই, যদি ধরেন বিএনপি যেটা চায় সেটাই যদি ইনটু বাস্তবায়ন করতে, আলোচনার দরকার নেই। জামাত যেটা চায় সেটার জন্য দরকার নেই, যেহেতু আলোচনা হচ্ছে, অতএব আলোচনার টেবিলে কাউকে না কাউকে কিছুটা গ্রহণ বর্জন করেই একটা সমঝোতার দিকে যেতে হবে। ধন্যবাদ ডক্টর মুস্তাফিজুর রহমান খান, ধন্যবাদ সাইফুর রহমান তপন আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকুন।